কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অন্য সব দিনের মতন আজও সকাল থেকে ভিডিও শুরু করেছি, তবে অনেক দিন পর আমার আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। ভিডিওটি অনেক দিন আগের ছিল, তো সময়ের অভাবে আমার আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। ডিম আর চিনি দেখে বুঝতেই পেরেছেন আজ কি তৈরি করছি। অনেক দিন পর কিন্তু প্যানকেক তৈরি করছি, তাও ছেলের আবদারে। ছেলেটা কয়েকদিন ধরে বলছে তাকে যেন প্যানকেক তৈরি করে দিই। তবে আমার কাছে মনে হয় যে অন্য সব নাস্তার থেকে এই প্যানকেক তৈরি করাটা একটু ঝামেলার। প্যানকেক তৈরি করার জন্য অনেকগুলো উপকরণ প্রয়োজন হয়, তো সেগুলো নামিয়ে আনতে হয় এবং গুছিয়েও রাখতে হয়। যাই হোক, ছেলে যেহেতু আবদার করেছে তো তার জন্য তো বানাতেই হবে। তাও অনেক দিন পর বানাচ্ছি, মনে হচ্ছিল যে কীরকম না কীরকম হয়। অনেক দিন পর কিছু একটা বানালে আমার কাছে তো এরকম লাগে যে খাবারটা কি ঠিকঠাক মতন হবে কি না, পারফেক্টভাবে তৈরি করতে পারবো কি না। এই তো সবসময় যেভাবে বানাই সেভাবেই কিন্তু বানাচ্ছি। চিনি আর ডিমটা খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিয়েছি, এরপর এখানে দিয়ে দিয়েছি ময়দা। তো আটাও কিন্তু ব্যবহার করি মাঝে মাঝে, তো বাসায় যখন যেটা থাকে সেটাই দেওয়া হয়। এখানে এসেন্স দিয়েছি বেকিং পাউডার। তো আমি আমার আন্দাজ মতন সব কিছু দিয়ে তারপর কিন্তু প্যানকেকের জন্য ব্যাটারটা রেডি করি। এখানে মাত্র আমি চিনির জারটা এনে রেখেছি। কি পরিমাণে যে পিঁপড়া এসেছে, তো চিনির মাঝে তো গিয়েছে, সেই সাথে চারিদিকটা একদম পিঁপড়াতে ভরে গিয়েছে। ভিডিওতে কোনো ধরনের কথা বললে আমার আপুরা কিন্তু সেটা খুব ভালো করে শুনেন, জানেন এবং আমাকে খুব সুন্দর সুন্দর পরামর্শ দেন। আজও বলছি আপুরা, পিঁপড়া তাড়ানোর জন্য খুব ভালো আইডিয়া থাকলে আমাকে দিতে পারেন, আমি যেন খুব সহজে পিঁপড়াগুলো তাড়াতে পারি। এই তো কেকের জন্য আমি ব্যাটারের ঘনত্বটা এরকম রেখেছি। তো সব সময় এরকম রাখা হয়। দেখা যায় কি যে ডিমের মাঝে পানি ব্যবহার করা হয়, মাঝে মাঝে দুধও ব্যবহার করে থাকি। যখন যেটা আমার কাছে সুবিধা মনে হয় তখন সেভাবে কাজ করে থাকি। এরই মাঝে ব্যাটারে কিন্তু আমি পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি। তেলটা দিতে আমি সবসময় ভুলে যাই, আজও ভুলে গিয়েছিলাম, তবে পরবর্তীতে কিন্তু আমার সেটা মনে পড়েছে। এখানে প্যানেও আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি, তবে আজ কিন্তু প্যানকেকগুলো একটু ভালো হয়নি। এই যে একটা পুড়েও গিয়েছে, তো এভাবে একটা পুড়েছে, একটা হালকা কালার এসেছে, একটা গাঢ় কালার এসেছে। এভাবেই করে আজকে প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। আমার একজন আপু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আমি যেন প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিই। তেল ব্রাশ করলে হয় কি, এই যে কালারটা একদম মসৃণ আসে না, এটা এক জায়গা একটু কম গাঢ় আসে, এক জায়গা হালকা। তো এই জন্য কিন্তু আমি কখনো এই প্যানে তেলটা ব্রাশ করি না, এমনিতেই খুব সুন্দরভাবে কেকটা উঠে যায়। আজ এই যে প্যানে তেল ব্রাশ করেছি, দেখেই বুঝতে পারছেন যে চারিদিকটা খুব সুন্দরভাবে কালার আসেনি। পাখির ডাক শুনে বুঝতে পেরেছেন এখন কিন্তু সকালে পাখির ডাকটা খুব বেশি শোনা যায়। তাছাড়া আমার কথা শুনে হয়তো বুঝতে পারবেন যে আমি ঘুম থেকে উঠেই তারপর আপনাদের সাথে কথা বলছি। আজও ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, দিব কি দিব না ভিডিও, তো অনেক চিন্তা ভাবনা করে মনস্থির করে নিলাম আজ ভিডিওটা দিয়ে দিই। ভিডিওটা কিন্তু অনেক আগেই রেডি করা ছিল, শুধু ভয়েস দেওয়া ছিল না। প্যানকেকের সাথে সকালের নাস্তায় আমও কেটে নিচ্ছি। আমার আপুরা হয়তো জানতে যাবেন যে বাসায় কে ছিলেন, আমার শাশুড়ি মা ছিলেন। ভিডিও দিতে হলে তো ভয়েস দিতে হবে, তো তিনি তো জানেনই না আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আমার একটা ইউটিউবে চ্যানেল আছে। শুধু আমার শাশুড়ি মা না, কিন্তু আমার শ্বশুরবাড়ির কোনো আত্মীয়স্বজন জানেন না আমার ইউটিউবে চ্যানেল সম্পর্কে। অনেকে জানেন, আমি কিন্তু নিয়েছি উদ্যোগে, কারো কাছে বলিনি যে আমার একটা চ্যানেল আছে, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। বললে হয়তো আমি সাবস্ক্রাইবটা পেয়ে যাব, তবে কতটুকু ভালোবাসা দিয়ে দেখবেন কি দেখবেন না সেটা তো আমার জানা নেই। আমার নিজের আত্মীয়স্বজন আমার সম্পর্কে তো অনেক কিছুই জানেন, ভিডিও দেখে আর নতুন করে জানার কি আছে। আমার নিজের চ্যানেল সম্পর্কে আমার আত্মীয়স্বজনের কাছে বলতে আমার একটু আনিজি লাগে, সেই জন্য বলা হয় না। যে কয়েকজন জেনেছেন, হয়েছে কি একজনের থেকে অন্য আর একজন জেনে গিয়েছে, কথা যেভাবে ছড়ায় আর কি। তো আম্মু যেহেতু ভিডিও দেখেন সেই থেকে আর কি জানেন কয়েকজন। তবে আমার কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, জানি না আমার আপুরা এটা বুঝতে পারবেন কি না। কিছু কিছু মানুষ যেই প্রশ্নগুলো করেন আমার কাছে খুব হাস্যকর লাগে, তো কি উত্তর দিব সেটাও বুঝতে পারি না।
আর এদিকে দেখুন আমরা সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি, প্যানকেক তৈরি করে নিয়েছি, সেই সাথে আম কেটে নিয়েছি। এখন বলতে গেলে এটাই বলতে হবে, আমি এই কঠিন প্রশ্নের সম্মুখীন হতে চাই না। এটাই প্রধান এবং প্রথম কারণ কাউকে চ্যানেল সম্পর্কে না বলার। আপনারা হয়তো বুঝতেই পারবেন যে কি প্রশ্নগুলো করে থাকেন। মায়ের সাথে এই সম্পর্কে কোনো কথা বলাই হয়নি, তো মা এটা বুঝবেন কি বা বুঝবেন না সেটাও তো সেভাবে জানা নেই। আলপির বাবা যেহেতু বলেননি, আমারও ওই জন্য আর বলা হয়নি। তো বেলকুনিতে এসেছিলাম একটু বৃষ্টি প্লাস করতে, বৃষ্টি হচ্ছিল। অসম্ভব রকমের ভালো লাগে যখন বৃষ্টি হয় এবং বেলকুনিতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করি। আমার এখানে একটা পোকা থেকে প্রজাপতি হয়েছে, তো সেটা তো দেখেছিলাম, তবে ভিডিও করতে আর খেয়াল ছিল না। তো এদিকে এই যে পুঁইশাকগুলো থেকে পুঁইশাকের কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি। তো অনেকটা বড় হয়েছে গাছগুলো, এখান থেকে তো একবার পুঁইশাক কেটে তারপর রান্না করা হয়েছে, আজ আবারও কাটছি। তো ছোট ছোট অনেকগুলো ডাল হয়েছে, এগুলো কেটে নিব। তো আজ রান্না করব। আমার গাছে তো অবস্থা খুব খারাপ, অনেকগুলো গাছ মারা গিয়েছে। তো গাছ মারা যাওয়ার কারণে হয়েছে কি যে বেলকুনিটা একদম ফাঁকা ফাঁকা লাগে। এখানে একই সাথে দুইটা স্নেক প্লান্ট গাছ আছে, এটা কিন্তু চারা। তো চারাটা অনেক বড় হয়ে গিয়েছে, তো এটা তুলে পানিতে রাখলে হবে কি না সেটা নিয়ে একটু টেনশনে আছে, এই জন্য আমি চারাটা তুলছি না। তুলসী গাছটা নতুন করে লাগানো হয়েছে, তো এর আগাটা আমি ভেঙে দিয়েছি, এতে করে নতুন করে সুন্দর সুন্দর ডাল হবে আর গাছটাও খুব দ্রুত বড় হবে। তুলসী গাছ থাকলে বাসায় ভালো হয়, যেহেতু ছোট বাচ্চা আছে, তো প্রয়োজনের সময় ব্যবহার করতে পারি। এদিকে বেলকুনি থেকে আমি হেঁচে চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্নার আয়োজন করছি। তো এদিকে আমি গরম পানি করে নিয়েছি, সেই সাথে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই যে নারকেল নিচ্ছি, নারকেল গরম পানিতে ভিজাচ্ছি, এতে করে বুঝতেই পারছেন যে আমি নারকেল দিয়ে দুধ তৈরি করে নিব। এরই মাঝে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এখানে কচুরলতিগুলো গত রাতেই পরিষ্কার করে রেখেছিলাম, সেই সাথে মরিচ কেটেছি, রসুন কেটেছি, পেঁয়াজ কেটেছি, মানে যা যা প্রয়োজন দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। কচুরলতি বেছে রান্না করার মতন সময় দুপুরে থাকে না। যখনই বাসায় কচুরলতি আনা হয় তখন দেখা যায় কি যে গত রাতে বা বিকালে কচুরলতিগুলো সুন্দর করে বেছে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেই, এতে আমার কাজটা পরের দিন খুব সহজ হয়। শুধু কচুরলতি না, কোনো ধরনের শাক আনলে সেটাও আমি গত রাতে বেছে রাখি, এতে করে আমার পরের দিন কষ্টটা কম হয় এবং রান্নাটাও খুব সহজে করে ফেলতে পারি। এদিকে আমি মরিচ এবং পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপর এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়েছি জিরা বাটা, আদা বাটা দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি এবং হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতন। এখানে আরও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, তো চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে একটু সময় ভেজে নিব, তারপর এখানে দিয়ে দিব কচুরলতি। তো কচুরলতির সাথে আমি কিছু কাঁঠালের বীজও দিয়ে দিয়েছি। কাঁঠালের বীজগুলোর উপরে যে লাল অংশটা আছে সেটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। গরম পানিতে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে আমি নারকেলটা ছেঁকে পানিটা দিয়ে দিয়েছি। আর এই যে এখন কিছুটা সময় আমি এভাবে রান্না করে নিব। যে কচুরলতিগুলো একটু চিকন টাইপের হয় সেগুলো কিন্তু বেশি টেস্টি হয় আমার মতে। আমার আপুরা কমেন্ট করে জানাবেন কার কাছে এরকম মনে হয়। তবে এই কচুরলতিগুলো পরিষ্কার করতে গেলে ধৈর্যের পরীক্ষা দিতে হয়, অনেকটা সময় লাগে। এদিকে কিছু লটকন আনা হয়েছিল, তো এগুলো দেখা যাচ্ছে কি যে এভাবেই ফলের ঝুড়িতে রয়ে গিয়েছে, তো উপরের খোসাগুলো লাল হয়ে যাচ্ছে। আজ ভাবলাম যে সবগুলো একসাথে পরিষ্কার করে ছুলে তারপর লবণ দিয়ে মাখিয়ে আমরা খেয়ে ফেলি। এই ফলগুলো বেছে খাওয়ার অলসতায় নষ্ট হয়ে যায়। বাসায় তো শুধু আমি এবং আমার বাবাটা, এখানে অলস আমি এখন কাকে বলবো? আমি তো নিজেই অনেক বেশি অলস। এখন আমার প্রিয় আপুরা বলবেন তো আমি অলস কিনা। এখানে এই যে আমি কচুরলতিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এখানে আমি আরও কিছু পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এখন এই তো আরও কিছুক্ষণ রান্না করে নিব, এভাবেই রান্না করছি। অনেকটা সময় নিয়ে কচুরলতিগুলো আমি রান্না করি। এদিকে ভাত হয়ে গিয়েছে, ভাতের মারটা গেলে নিয়েছি। তো এই লটকনগুলো শুধু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু ছেলে খাবে, আমার আর বসে খাওয়া হবে কোথায়, তো মাখিয়ে নিয়েছি। আর এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি, তবে সে কিন্তু কয়েকটা খেয়েছে, পরবর্তীতে এগুলো এভাবেই ছিল। এই তো আবার রান্নাঘরে এসেছি। তো এখন আমি শাকটা রান্না করব, পুঁই শাক যে কেটেছি বাগান থেকে সেটা তো রান্না করতে হবে। তো আলু দিয়ে রান্না করব পুঁই শাক, মাছের মাথা এবং লেজ দিয়ে। এখানে পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি।
পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি। এখানে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন লবণ, দিয়েছি হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণে। এগুলো তেলের সাথে একটু সময় ভেজে নিয়েছি। এখানে আমি অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন মাছের মাথা এবং লেজটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। এদিকে আমি মাছের মাথা এবং লেজটা কষিয়ে নিচ্ছি, আর অন্যদিকে কিন্তু কচুরলতি হচ্ছে। দুই চুলায় দুইটা তরকারি হচ্ছে। তবে আমি কিন্তু এভাবে কখনো মাছের মাথা এবং লেজ সবজি দিয়ে রান্না করিনি। তো আজ রান্না করছি, দেখি কিরকম হয়। মাছ আনলে তো মাছের মাথা এবং লেজ সাথে আসেই, তো আমি হয়তো মাছের সাথেই সেটা রান্না করে ফেলি। এখানেই তো আমি কেটে রাখা শাক এবং আলুটা দিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। এতে করে হবে কি যে পোশাকগুলো কমে অল্প হয়ে যাবে, তারপর আমি নেড়ে নিব। এদিকে কচুরলতিটা হয়ে গিয়েছে, এখন বাড়িতে তুলে নিচ্ছি। আমি এই তরকারিটা অনেকটা সময় নিয়ে রান্না করেছি, নিচ দিয়ে একটু ধরেও গিয়েছে। তো চুলায় ছিল যার কারণে এরকম একটু লেগে গিয়েছে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। যখন খাবারটা বাটিতে ঢেলে নিই তখন কিন্তু সব সময় এভাবে বাটিটা চারি সাইডটা মোছা হয়। এদিকে আমি কিছু কলা কেটে রেখেছিলাম, তো গতকাল কেটে রেখেছি। ভেবেছিলাম যে না, এটা দিয়ে আমি কলার চপ তৈরি করব, তখনও করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাটার পরেও অনেক দিন ধরে আমি এই কলার চপগুলো তৈরি করছি, তবে শুধু মুখে মুখেই, আর তৈরি করা হচ্ছে না। এই জন্য আজ দুপুরে সিদ্ধ করে রাখছি, যাতে বিকালে আর অলসতা না করি। তো কলাগুলো কিন্তু অনেক দিন ফ্রিজে থাকার কারণে উপরের খোসাটা কালচে হয়ে গিয়েছে, তবে কলাগুলো ভালো আছে। পোশাকগুলো খুব ভালো করে নেড়ে দিয়েছি। আমার প্রিয় ভালোবাসার আপুরা এতদিন পর আমাকে মনে রেখেছেন কিনা আমার তো জানা নেই। যদি মনে রেখে থাকেন তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিতে পারেন। ভিডিওর শেষ প্রান্তে এসে বলছি, প্রথম দিকে তো বলা হয়নি। এখনও আমার আপুরা যারা দেখছেন খুব ভালোবাসা দিয়ে, চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্না তো কমপ্লিট, পুঁইশাকের তরকারিটা হয়ে গিয়েছে, সেটা বাটিতে তুলে নিয়েছি। এরই মাঝে রান্নাঘর ক্লিন করে নিয়েছি, সেই সাথে কড়াইগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এখন খাবারগুলো টেবিলে পরিবেশন করে নিচ্ছি। এই তো আমাদের আজকে দুপুরের আয়োজন, আলহামদুলিল্লাহ। বরাবরই আমি দুপুরে রান্না করার আগে আমার সম্পূর্ণ বাসাটা সুন্দর করে গুছিয়ে ক্লিন করে তারপর রান্না করতে যাই, এতে করে মন দিয়ে রান্না করতে পারি। দুপুরে যে কলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এভাবেই কুকারে ছিল। দুপুরে কলাগুলো থেকে পানি ঝরিয়ে রাখলে ভালো হতো, সেটা আর করা হয়নি, হয়তো আমার খেয়াল ছিল না। এদিকে এখন কলাগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি, সেই সাথে আমি উপরের খোসাটা তুলে ফেলে দিচ্ছি। পানিটা যেহেতু ঝরানো হয়নি এই জন্য কলাগুলো একটু নরম হয়ে গিয়েছে। তো এটা কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। তাছাড়া কলাগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে কষ থাকে এই জন্য একটু কালচে বর্ণ ধারণ করেছে। হলুদ দিলে হয়তো একটু সুন্দর দেখা যেত। এই যে এখানে আমি সবগুলো কলার খোসা তুলে ফেলে দিচ্ছি। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কোথায় কিরকম বৃষ্টি হচ্ছে আমার আপুরা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এখানে তো কয়েকদিন ধরে একটানা বৃষ্টি, রোদই দেখছি না। সিদ্ধ করে রাখা কলাগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। কলার চপে আমি কিছু গোলমরিচ ব্যবহার করব, তো এটা গুঁড়ো করে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু অল্প কয়েকটা গুঁড়া করছি, পাটা ব্যবহার করছি না। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, আপনারা রিমঝিম টিপটপ শব্দ শুনতে পারবেন বৃষ্টির। আমার কিন্তু এই শব্দটা খুব ভালো লাগে। তবে এই যে এখন ভয়েস দিচ্ছি, এর মাঝে যে শব্দটা আসছে এটা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। গোলমরিচগুলো সুন্দর করে গুঁড়া করে তারপর এখানে দিয়েছি। এখানে আরও ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তা। কাঁচা পেঁয়াজটা আমি এখানে ব্যবহার করছি না, পরিমাণে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এই চপটাতে যদি ধনিয়ার পাতা ব্যবহার করা যেত খুব বেশি ভালো হতো। তা আপাতত আমার কাছে ধনিয়ার পাতা ছিল না, যেহেতু আলিপুর বাবা বাসায় থাকেন না। দেখা যায় কি যে চাইলেও সব জিনিস ব্যবহার করতে পারি না বা আনতে পারি না। আমার তো সবসময় বাইরে যাওয়া হয় না। আলিপুর বাবা থাকলে হয় কি, যখন যেটা প্রয়োজন দেখা যায় কি তাকে তখনই পাঠিয়ে দিয়ে সেই জিনিসটা আনিয়ে নেওয়া হয়। এদিকে আমি দিয়েছি চালের গুঁড়া, দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়েছি কাঁচামরিচ কুচি, আরও দিয়েছি এখানে একটা ম্যাজিক মশলা। এই তো পরিমাণ মতন লবণ দিয়েছি। এখন দিব একটা ডিম। তো সবগুলো দিয়ে খুব ভালো করে আমি এই ব্যাটারটা মাখিয়ে নিব। হাত দিয়ে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি। তো এখানে দেখছিলাম যে একটু নরম হয়ে গিয়েছিল ব্যাটারটা, এই জন্য আমি একটু চালের গুঁড়া দিয়েছি। তো এখানে
আমি এখন গোল গোল শেপ করে সবগুলো চপ তৈরি করে নিব। আমার বাবা সোনা কিন্তু সে পাশে আছে, পেন্সিল দিয়ে কিছু একটা করছিল। এখানে সবগুলো চপ তৈরি করে নিয়েছি। তো এখান থেকে কয়েকটা ভাজি করব আর কয়েকটা এভাবে প্লেটে ডিপ ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে যখন শক্ত হবে তখন আমি পলি ব্যাগে সংরক্ষণ করব। তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন চপগুলো দিয়ে ভাজি করে নিচ্ছি। তো খুব বেশি গরম করিনি তেলটা, মিডিয়াম আঁচে সুন্দর একটা কালার আসা আগ পর্যন্ত আমি চপগুলো ভাজি করে নিব। এখানে চপগুলো ভাজি হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। কালারটা আমি এরকম রেখেছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, খেতেও অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। যারা এই কাঁচকলার চপগুলো তৈরি করেছেন তারা হয়তো জানেন, দুইবার করে এই কাঁচকলার কাটলেটগুলো ভাজি করতে হয়েছে। তো প্রথমবার তো ভেজে তুলে রেখেছিলাম, বাদবাকি যেগুলো ছিল এগুলো ভেজে তুলে নিয়েছি। তো কাটলেটের সাথে সস না হলে তো চলে না, এই জন্য টমেটো সস নিয়ে নিয়েছি। সন্ধ্যার নাস্তা আমরা রুমে বসেই করছি, মাঝে মাঝে সন্ধ্যার নাস্তাটা রুমে বসে করা হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।